করুক, আপনি ক্লাস স্টার্ট করে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকে টপিকস হচ্ছে চ্যাপ্টার 2.2 হারমোনিক ফাংশন। তোমরা যারা যারা দেখেছো বিএলসি, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, যদি বলি অ্যানালাইসিস, এই কমপ্লেক্স অ্যানালাইসিসের সেকেন্ড এন্ড লাস্ট চ্যাপ্টার। এখানে প্রথমত আলোচনা করা আছে হারমোনিক ফাংশন কি সেটা নিয়ে। হারমোনিক ফাংশন কখন হয় তার একটা কন্ডিশন আছে, বলা আছে, সেটা ল্যাপ্লাস ইকুয়েশন, ওকে আমি বলছি, পরে বলবো। তারপর একটা এক্সাম্পল দেওয়া আছে, স্ট্রেট কাট একটা এক্সাম্পল, জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। আর তারপর সেম টাইপ কিছু অ্যাসাইনমেন্ট, ম্যাথ আর কি। এখন কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা তার আগে মধ্যে একটা বলছি আর কি, তোমরা টু দা পয়েন্টে ম্যাথ করতে চাও নাকি কনসেপ্ট বুঝতে চাও? সে কনসেপ্ট মুছতে চাই। আচ্ছা, আচ্ছা, আমি এটা একটা ভালো একটা কনসেপ্ট আছে এখানে, আমি একটু হালকা কথা বলে দিই, দেখো বুঝতে পারবে না। আমি কিন্তু খুব ডিটেলসে বলবো না, অনেক কিছুই বলা যায়, যতটুকু না বললেই নয় ততটুকু। রমজান মাস উপলক্ষে একটু কমই বলবো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এটা একটা ফাংশন। আমি যদি বলি এই ফাংশনের ম্যাক্স মিন, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা যাবে না? আমি যদি চাই, আমি বের করতে পারবো, তাই না? বের করার জন্য আমাদের কি করতে হয়, এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করতে হয়। এটা আসে 3x² প্লাস 6x প্লাস 5, একে আরেকবার অন্তরীকরণ করতে হয়। এটা আসে 6x প্লাস 6। আচ্ছা, দুই নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন। তারপর আমরা করি কি যেন, আমরা লিখি ফর ম্যাক্স মিন ভ্যালু, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য কি করতে হয়, ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য 1 নম্বর অন্তরীকরণ করতে হয় 0। তোমাদের এটা মনে আছে? কেউ কি আমাকে জি স্যার, বলতে মনে পারবা, আছে। হোয়াই, কেন 1 নম্বর অন্তরীকরণ 0 করতে হয় ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য? আমার কাছে কোনো আইডিয়া আছে? স্যার এক্স এর মানগুলো বের করার জন্য। এক্স এর মানগুলো বের করার জন্য। আর কেউ টু দ্য পয়েন্ট অ্যান্সার চাচ্ছি? এটা কারা? সমীকরণ মিলানোর জন্য। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য। আচ্ছা, কেন 1 নম্বর অন্তরীকরণ 0 হলে ক্রিটিক্যাল পয়েন্ট হয়? আর স্যার 1 নম্বর অন্তরীকরণ মানে অন্তরীকরণ তো ছোট করা, সেই ছোট করাটা জিরোর কাছাকাছি, জিরো মান যদি এক্স এর মান 0 হওয়ার জন্য এই অন্তরীকরণ যে, মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে অন্তরীকরণ তো মানে হলো গিয়ে কোনো কিছু ছোট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করা, এই না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। না স্যার, দুঃখিত। অন্তরীকরণ মানে কখনোই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করা না। তারা ঢাল অন্তরীকরণ, শূন্য বের করার কারণে কি? হ্যাঁ, কে বলেছে ঢাল শূন্য বের করা? স্যার আমি, সালমান। নিলয়। কেন ঢাল শূন্য বের করতে স্যার হবে, বা কেন সালমান। ঢাল, হ্যাঁ সালমান, আচ্ছা কেন ঢাল শূন্য হলে 1 নম্বর অন্তরীকরণ করতে হবে, কেন ঢাল শূন্য করতেই হবে? স্যার ওই বিন্দুর পটেনশিয়াল যে লোকেশনটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম নির্দেশ করবে। ঢাল শূন্য হলেই কেন ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট নির্দেশ করবে? ঢাল 5 হলে কেন নির্দেশ করলো না? ঢাল 71 বা -37 হলে নির্দেশ করবে না কেন? প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি এটা একটা অ্যান্সার দিই। আচ্ছা, তার আগে একটা কথা বলে আচ্ছা, রাখি, খুব জনপ্রিয় ভুল কথা। অন্তরীকরণ মানে টুকরো টুকরো করা বা ছোট ছোট করা, তা নয়। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের মিনিং হচ্ছে রেট অফ চেঞ্জ, কোনো কিছুর পরিবর্তন নির্ণয় করা হয়, জাস্ট পরিবর্তন, এটা মাথায় রেখো। আর ইন্টিগ্রেশন, বাংলায় বলে যোগজীকরণ, এটার মানে হচ্ছে কোনো কিছুর এরিয়া বের করা, ছোট ছোট ভাগে ভাগ করে এরিয়া বের করা। আচ্ছা, ছোট ছোট টুকরো টুকরো কথাটা আসছে মেইনলি ক্যালকুলাস থেকে। ক্যালকুলাসের একটা বাংলা মিনিং হচ্ছে, বলা হয় নুড়ি পাথর। তো নুড়ি পাথর, ছোট ছোট নুড়ি পাথর মিলে বড় পাথর তৈরি করা যায়, বা বড় একটা জায়গা তৈরি করা যায়, পাথরই বলা যায় আর কি।
এই কনসেপ্ট থেকে বলা যায়। তো যাই হোক, আমি এখন মেইন পয়েন্টে আসি। এরকম ফাংশন থাকতে পারে। তো এই ফাংশন আমরা যে ম্যাক্সিমা অর সে মিনিমা বের করি, এগুলো কিন্তু আসলে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা, মেইন কথা হচ্ছে এটাই। লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা মানে কোন একটা নির্দিষ্ট পয়েন্টের আশেপাশে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যায় কিনা। আমি যদি বলি এই পয়েন্ট, এই পয়েন্টের আশেপাশের রিজিয়নে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, বাকি দিকে দেখা না যাচ্ছে। স্যার, আর যাচ্ছে স্যার দেখা যাচ্ছিল। এবার যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে তুমি একটু কষ্ট করে আবার জয়েন দাও, করে রিমুভ, নিজেকে রিমুভ করে রেখে তাহলে দেখতে পাবো আর কি। আচ্ছা, আমি একটু একটু দ্রুত বলবো, একটু মনোযোগ দাও। স্যার ক্লাসটা কি রেকর্ডেড পাবো? হ্যাঁ, কেউ না কেউ রেকর্ড করছে, আর আমি একটা করছি, আমি জানি না এটার অডিওটা পাওয়া যাবে কিনা আমার রেকর্ডে, যার কারণে বলছি তোমাদের কাউকে রেকর্ড করতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কনসেপ্টে আসি আমরা। তো এক্স নট পয়েন্টের আশেপাশে আমরা দেখবো যে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট আছে কিনা। খেয়াল করো, এক্স নট পয়েন্টের আশেপাশে যতগুলো পয়েন্ট আছে ফাংশনাল ভ্যালু এগুলো, এগুলোর মধ্যে এই পয়েন্টটাই সর্বোচ্চ পয়েন্ট না? এই পয়েন্টই সর্বোচ্চ পয়েন্ট। আমি যদি হিসাব করি এখান থেকে এইটুকুর মান, এটা কিন্তু ফাংশনের মান, ফাংশনাল ভ্যালু। মনে করি এটুকু 2, এটা মেবি 2.5, বাট এটা এক্স্যাক্টলি মেবি 3। তো এই পয়েন্টই সর্বোচ্চ মান, সব থেকে বড় মান। এটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার। সিমিলারলি জি যদি স্যার। আমি বলি এইটা হচ্ছে আমাদের এই আশেপাশে যতগুলো পয়েন্ট আছে, এটা মেবি x5 পয়েন্ট, নাম দিছে আর কি। এটা x নট x1 এরকম করে x5 পয়েন্ট। এই পয়েন্টগুলোর মধ্যে এই পয়েন্টই সব থেকে ছোট পয়েন্ট না? যদি ক্যালকুলেশন করে এইটুকু মান মনে করো 1.5 হবে, বাট এর আশেপাশে সবগুলো মানই বড়। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্স পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে আসলে আমাদের মিনিমাম পয়েন্ট। এটা একটু মাথায় রাখো। তো ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট হচ্ছে এগুলো। আমি যদি বলি এই পয়েন্ট, এই পয়েন্টে কি এখানে কি কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে? না স্যার। এখানে কিন্তু কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই। তো সরি, কি হলো এটা সরাসরি। আচ্ছা, এরকম। তো এই পয়েন্টগুলো আসলে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই। না থাকার কারণ হচ্ছে একটা, আমি যেখানে একটু আগে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু চেক করতে গেলাম, যে বললাম যে এই পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট, এই যে এখানে এই পয়েন্টটা, এই যে যদি বলি এই পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টটা ঘটনা ঘটে। তোমরা কি বুঝো যে এই পয়েন্টের বাম দিকে এবং ডান দিকে দুইটা ঘটনা ঘটে? বাম দিকে আস্তে আস্তে ফাংশনাল ভ্যালু বাড়ে, আর ডান দিকে ফাংশনাল ভ্যালু আস্তে আস্তে কি হয়? কমে যায়। যদি এটা ম্যাক্সিমাম পয়েন্ট হয়, এই ম্যাক্সিমাম পয়েন্টের এই সাইড থেকে, এই দিক থেকে যখন ভ্যালু ফাংশন ভ্যালু উপরে উঠতেছে, মান বাড়তেছে, আর তার এই পয়েন্টের ঠিক পরে মানগুলো কি হয়ে যায়? কমে যাচ্ছে। তোমরা কি এটা বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে আমি জি যদি স্যার। বলি সিমিলারলি, এটা কি মিনিমাম পয়েন্টের জন্য সেম না? জি স্যার, একদিকে কমতেছে আরেকদিকে বাড়তেছে। এইদিকে আসলে মান কমতেছে আর এইদিকে মান বাড়তেছে। তাহলে আমার কথাটা হচ্ছে ম্যাক্স এন্ড মিনিমাম পয়েন্টে কি ঘটনা ঘটে? ম্যাক্সিমাম মিনিমাম বিশেষ করে ম্যাক্সিমাম পয়েন্টের বাম দিকে মানগুলি বাড়ে, ডান দিকে কমে। মিনিমাম পয়েন্টের বাম দিকে মানগুলি কমে, ডান দিকে বাড়ে। বাট ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু মানগুলি বাড়েও না, কমেও না। এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যায়ে যায়, স্থির হয়, দেন তারপরে হ্রাস পায়। এটা কমতে কমতে সর্বনিম্ন পর্যায়ে যায়, স্থির হয়, মানে পরিবর্তন শূন্য হয়ে যায়, দেন পরে মানটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা হচ্ছে সহজ পয়েন্ট। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, জি স্যার। এবার আমার অন্য এটুকু মাথায় রাখতে হবে, অন্য একটা টপিক আসে আমরা, এটাকে বলা হয় বাংলায় বলে ঢাল, ইংলিশে বলা হয় স্লপ। জানো তো নাকি? এই একটা যদি সরলরেখা হয়, এই সরলরেখা, দাঁড়াও,
আচ্ছা, মেবি এটা একটা সরলরেখা। এই সরলরেখার আমি নাম দিতে পারবো y ইকুয়ালস টু mx প্লাস c। এই সরলরেখার ঢাল m, ঢাল ইংলিশে বলা হয় স্লপ। এটার কাহিনী কি বুঝায়, এই সরলরেখাটা x অক্ষের সাপেক্ষে কতটুকু ঢালু সেটা ক্যালকুলেশন করা হয় m ইকুয়ালস টু tan থিটা দিয়ে। তোমাদের মনে হয় সবার জানা আছে। তো আমরা অনেকভাবে ঢাল ক্যালকুলেশন করতে পারি। যদি সরলরেখা সরাসরি দেওয়া থাকে ঢাল বের করা যায়। আরো একটা উপায় আছে, যদি আমাদের বলে যে একটা সরলরেখা দেওয়া নাই বাট কিন্তু একটা সরলরেখা দুইটা পয়েন্ট বলা আছে 7, 10, 2,3, 7, 10, এই দুইটা পয়েন্ট দিয়ে যায় একটা সরলরেখা, সেই সরলরেখার ঢাল বা স্লপ কত হবে? আমরা এটা ক্যালকুলেশন করছিলাম, মনে আছে তোমাদের ক্যালকুলেশনটা? কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের জি, উপর। আমরা ক্যালকুলেশন করছিলাম y2 মাইনাস y1 ওভার x2 মাইনাস x1। তো এটা আসলে কোটিদ্বয়ের পরিবর্তন, এটা হচ্ছে কোটি, y এর মান কোটির পরিবর্তন, তার মানে এটা আসলে ডেল y আর নিচেটা হচ্ছে ডেল x। তোমরা যদি একটু তুলনা করে দেখো আগের অংশে, এইখানে যদি একটু তুলনা করে দেখো, আমি এখানে একটা সরলরেখা দুটো পয়েন্ট পেতে পারি। এই পয়েন্টের নাম হচ্ছে x1 y1 আর এই পয়েন্টের নাম হচ্ছে x2 y2। তো আমি যদি এখন তুলনা করতে যাই, আমি একটা সমকোণ পেয়ে যাচ্ছি, এখানে ড্র করা যায় আর কি। তো এইটুকু হচ্ছে x1, এইটুকু হচ্ছে y1, এই সম্পূর্ণটুকু হচ্ছে x2 আর এই সম্পূর্ণটুকু হচ্ছে y2। এইটুকু হচ্ছে এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে আসলে y2 মাইনাস y1 আর এইটুকুর ভ্যালু হচ্ছে কি x2 মাইনাস x1। আমি যে অ্যাঙ্গেলটা বললাম, এই অ্যাঙ্গেল, এই সরলরেখা আর আমার এই লাল দুইটা তো লাল সরলরেখা, এই সরলরেখা এরা পরস্পর সমান্তরাল। তো দুইটা সমান্তরাল সরলরেখা কোন একটা সরলরেখার সঙ্গে সেম অ্যাঙ্গেল তৈরি করে, যেমন এই একটা সরলরেখা মানে এরকম, এই সরলরেখা এই সরলরেখা এই। আচ্ছা, আমি একটু অপেক্ষা করো, আমি বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করবো অন্য কালার দিয়ে। কালো একটা সরলরেখা, কালো সরলরেখা। আচ্ছা, আমি যদি বলি এর সঙ্গে এই সরলরেখার মধ্যবর্তী কোণ কত, আমরা ধরে নিতে পারি 35 ডিগ্রি মোটামুটি। এই সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা আরেকটা ড্র করি, দেখবে যে এখানেও 35 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি হবে। আমাদের ঢালের যে কনসেপ্টটা ছিল, অরিজিনাল ঢালের যে কনসেপ্টটা, ঢালের কনসেপ্টটা হচ্ছে একটা সরলরেখা, সেটা হচ্ছে আমাদের এই এ বি সরলরেখা। এই বি সরলরেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে থিটা, তারই যদি আমি ট্যানজেন্ট নিই আর্গুমেন্টের মতো আর কি, এটাকেই বলা হয় ঢাল। তাহলে এই যে এই অ্যাঙ্গেল আর এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে, এরা কিন্তু ডেফিনেটলি সেম হবে, হতেই হবে, তাছাড়া উপায় নেই, কারণ এটা সমান্তরাল সরলরেখা এবং একই সরলরেখার সঙ্গে কোণ তৈরি করছে। তো সুতরাং আমি যদি বলি এখানে ট্যান থিটা আর এখানে যে ট্যান থিটা, সেই উভয় ট্যান থিটার মানই আসলে ঢাল রিপ্রেজেন্ট করে। তো ট্যান থিটা যদি হয় এই সমকোণী ত্রিভুজের মধ্যে, যদি এটার নাম আমি মনে মনে দেই সি, এটা ডি, এটার নাম মনে মনে ই দেই, এই সি ডি ই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি বলি যে ট্যান থিটার ভ্যালুটা কি, সিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এইটুকু, তোমরা এইটুকুর মান কতটুকু জানো? এই সম্পূর্ণটুকুর মান y2 আর এইটুকুর মান y1, তাহলে এইটুকুর মান হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 আর নিচে হচ্ছে x2 মাইনাস x1, কারণ নিচে হচ্ছে এটুকু ভূমি, এই সম্পূর্ণটুকু হচ্ছে x2 আর এখান থেকে এইটুকু যদি বাদ দেই, এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে সরি এইটুকু হচ্ছে x1, তাহলে এইটুকু যদি বাদ দেই তাহলে এইটুকু পাবো, এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। তো এইভাবেই tan থিটা সমান x2 মাইনাস y1 y2 মাইনাস y1 ওভার x2 মাইনাস x1 বিষয়টা বা হিসাবটা চলে আসে আর কি। তো এই জন্য ঢাল বলা হয় এটাকে আর কি। ঢাল এভাবে ক্যালকুলেশন করা যায়, ঢাল এভাবে ক্যালকুলেশন করা যায়। তো এটা হচ্ছে পরিবর্তন y2 মাইনাস y1 x2 মাইনাস x1। কাহিনী হচ্ছে এই পরিবর্তন যদি ক্ষুদ্র হয়, এই পয়েন্টগুলো যদি কাছাকাছি চলে আসে, বোঝার চেষ্টা করো, পয়েন্টগুলো যদি কাছাকাছি চলে আসে, তাহলে আমার এই ঢালটাও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো আমরা যদি বলি যে এই ডেল এক্স এর মান ক্ষুদ্র হয়, ক্ষুদ্র পরিবর্তন, তাহলে ডেল ওয়াই ক্ষুদ্র পরিবর্তন হবে। যখন এই পরিবর্তনটা ক্ষুদ্র হয়, তখন সেটা আর ডেল থাকে না, সেটা কি হয়ে যায়, ডি ওয়াই বাই ডিএক্স। তো এটাই খুব গুরুত্বপূর্ণ কথা, মেইন কথাই আসলে এটাই আর কি। তো এই dy dx এটা কিন্তু
রেট অফ চেঞ্জ তো এটাই কিন্তু আসলে ডিফারেন্সিয়েশন। এটা আসলে ডিফারেন্সিয়েশন বলা উচিত ফার্স্ট ডিফারেন্সিয়েশন। তো আমরা যাকে মনে মনে আসলে ঢাল বলতেছি সে আসলে ঢাল না, ঢাল হচ্ছে অন্তরীকরণ, বা আমরা যদি বলি ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট স্লপ, ঢালেও রেট অফ চেঞ্জ বের করা হয়। তো অন্তরীকরণের যে জিওমেট্রিক্যাল মিনিং, জ্যামিতিক ব্যাখ্যা, সেটা আসলে রেট অফ চেঞ্জ বা সেটা আসলে রেট অফ চেঞ্জ বা ঢালই মেইনলি বুঝায় আর কি। তো আমরা এই জন্যই কোন একটা পয়েন্টের যখন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে যাই তখন আসলে আমরা ওই পয়েন্টে ঢাল বের করার চেষ্টা করি। আমি যদি এখন এখানে দেখি একটা বক্ররেখা ঢাল কোটি কোটি পয়েন্টে কোটি কোটি ঢাল হয়, সরলরেখা ঢাল একটা হয়। তো যদি কোনো বক্ররেখা ঢাল বের করতে চাই তাহলে ওই পয়েন্টকে স্পর্শ করে যায় একটা সরলরেখা ড্র করার চেষ্টা করি। যেমন আমি যদি বলি এই একটা পয়েন্ট, মেবি মনে করো এই পয়েন্ট, মনে করো যে এই পয়েন্টে যদি ঢাল বের করতে চাই, এই পয়েন্টকে স্পর্শ করে একটা সরলরেখা ড্র করব। তারপর দেখবো সেই সরলরেখা কত ডিগ্রি কোণ তৈরি করে, সেই কোণটা হচ্ছে এই সরলরেখার এই বক্ররেখার এই পয়েন্টের ঢাল। তাহলে আমি যদি বলি যে এক্স নট পয়েন্টে যে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, সেই ম্যাক্সিমাম ভ্যালু ঢাল বের করা যাবে না? ওই পয়েন্টকে স্পর্শ করে একটা সরলরেখা ড্র করতে হবে, তাহলেই তার ঢাল পাওয়া যাবে। তাহলে এই যে একটা সরলরেখা, মেবি নাম এটা দিলাম সি ডি, এই সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সিডি এন্ড এক্স অক্ষ মানে এক্স অক্ষ পজিটিভ, এদের মধ্যে যে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেল থেকে ঢাল পাওয়া যাবে। আমাকে এখন তোমরা একটু বলো দেখি এখানে যে অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। কেন 0? কারণ বুঝতেই পারতেছে এক্স অক্ষের সাথে সমান্তরাল আছে সিডি, তাহলে এখানে কোনো কোণ তৈরি হবে না। তাহলে এই পয়েন্টে কোনো কোণ তৈরি হবে না। আসলে কোণ তৈরি হবে, এখানে থিটার মান কতটুকু হবে? 0 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে ঢালের মান কতটুকু? tan 0 ডিগ্রি, মানে tan এর মান 0, m এর মান 0, মানে ঢাল 0। একটু আগে দেখলাম যাকে মনে মনে আমরা ঢাল বলতেছি, মানে আমি যাকে বলার চেষ্টা করতেছি এরকম ঢাল ঢাল equals to tan theta equals to আসলে y2 y1 x2 x1 del y del x, এটা আসলে dy dx। তো ডিফারেন্সিয়েশন ইজ নাথিং বাট এ স্লপ বা ঢাল। তাহলে আমার মাত্র যে ক্যালকুলেশন করলাম এখানে কোণের মান 0, m সমান সমান 0, tan 0 মান 0, এই m মানে কি? dy dx 0, মানে যেই সকল পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমামের সেম কাণ্ড ঘটবে, মিনিমাম ভ্যালু পাওয়া যায়, সেই সকল পয়েন্টে আসলে ঢালের মান 0 হয়। এই জন্যই একবার অন্তরীকরণ 0 ধরা হয় ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য। এটাই হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর শর্ত। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এটা কি মনে থাকবে? মনে হয় অনেকে জানতে। কেউ মনে হয় হ্যান্ড রেজ করেছো। জি, গাজী তাসনিম। ওকে, স্যার আমি ওই প্রথমে আপনার কথা শোনা যাচ্ছিল না ঠিকমতো, আচ্ছা, পরে ক্লিয়ার এখন হয়েছে। ঠিক আছে? জি স্যার, এখন স্পষ্ট হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে মেইনলি ঢালের কনসেপ্ট। তোমাদের ভাই এগুলো জিজ্ঞেস করা হবে, হতে পারে না? অবশ্যই হবে। এবার আমি যদি আরেকটা পয়েন্টে আসি, এই যে এই 3 লাইন, এই 3 লাইন যদি আমি একটু নিচে লিখি, একবার অন্তরীকরণ, আমি প্রথম লাইনটা লিখলাম না, তারপরে আবার কি করি, 2 নম্বর অন্তরীকরণ করি 6x + 6। আমরা বলি কি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য একবার অন্তরীকরণ 0 হয়। এখান থেকে আসলে আমরা x এর পয়েন্ট পাই। এটা যদি সলভ করি, আমি মনে করি x এর মান পেলাম 3 আর মনে করি পেলাম 5, আমি অনুমান করো আর কি। মানে বুঝায় x equals to 3 আর x equals to 5 পয়েন্টে এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে, মানে থাকতে পারে, আছে তো না, থাকতে পারে। এই মানে এই পয়েন্টগুলো বুঝায় যে 3 আর 5 এরকম পয়েন্ট বুঝায় যে এই পয়েন্টে ঢালের মান 0 আর কি, স্লপ 0, মানে অন্তরীকরণ 0। এই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে। এরপরে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা কি করি? তোমাদের যদি মনে থাকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা এই x এর মান 2 নম্বর অন্তরীকরণে বসাই, মনে করো 3।
যদি 2 নম্বর অন্তরীকরণে বসা যদি পজিটিভ পাই, মানে মানটা যদি শূন্যের থেকে বড় হয়, আমরা বলি ওই পয়েন্টে কি ভ্যালু আছে, মিনিমাম ভ্যালু। আর যদি 2 নম্বর অন্তরীকরণে যদি বসা যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই, অথবা অর্থাৎ শূন্যের থেকে ছোট পাই, আমরা বলি কি ভ্যালু আছে, ম্যাক্স ভ্যালু। তোমাদের এগুলো মনে আছে? জি জি স্যার। তাহলে এইখানে আমি যদি এখন একটা কথা বলি, আমি যেটা সহজ লাইন লিখি, এই তোমরা কি বুঝতেছো নাকি তোমাদের বোরিং লাগতেছে, তোমাকে বলো তো। বুঝতে পারতেছি স্যার। ওকে, 2 নম্বর অন্তরীকরণ যদি শূন্যের থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, ভি মানে ভ্যালু। তাহলে 2 নম্বর অন্তরীকরণ যদি শূন্যের থেকে ছোট হয়, তাহলে আমাদের হয় ম্যাক্স ভ্যালু। আমার কথাটা হচ্ছে এর মাঝামাঝি কোনো বিষয় পসিবল কিনা। মাঝামাঝি বিষয় বলতে জি স্যার, শূন্যের সমান হওয়া পসিবল। জি, 2 নম্বর অন্তরীকরণ কখনো কখনো শূন্যের সমান হয়, তখন আমরা আবার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অন্তরীকরণ করে আমরা সিদ্ধান্ত নিই। আমি ওই পয়েন্টে যাবো না, ওদিকে গেলে আরো টাইম বেশি লাগবে, আমি অত টাইম দিচ্ছি না। আমার কথা হচ্ছে 2 নম্বর অন্তরীকরণ যদি শূন্যের থেকে ছোট হয়, বড় হয় মিনিমাম, ছোট হলে ম্যাক্সিমাম, তো এই 2 নম্বর অন্তরীকরণ যদি শূন্যের সমান হয়, ম্যাক্সিমাম কেস হয়, এটাকে বলা হয় নাইদার। লাইনটা হচ্ছে এরকম, নাইদার মিনিমাম নর ম্যাক্সিমাম, মানে এখানে মিনিমাম ভ্যালু থাকবে না, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। এইটা বোঝা গেছে কথাটা? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা আমি সেম আবার আরেকটা গ্রাফ ড্র করি। এই পয়েন্টটা হচ্ছে খালি চোখে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই পয়েন্টটায় ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটায় ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটায় মিনিমাম, এটায় মিনিমাম, এটায় মিনিমাম, এবং এটায় ম্যাক্সিমাম, এটায় মিনিমাম ভ্যালু আছে। ওইটার ক্ষেত্রে আচ্ছা, এইটা এই একটা জিনিস খেয়াল করো তো, যে এই পয়েন্টগুলো মানে যেগুলো যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে, এই পয়েন্টগুলোর কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কিনা। এই পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে একদিকে মান বাড়ে, একদিকে মান কমে আসে। একদিকে মান বাড়ে যেটা, এটাকে পজিটিভ অংশ বলা যায়, একটাকে বলা হয় নেগেটিভ অংশ আর কি, যেটা মান কমতে থাকে আর কি। আর একটা বিষয় বলতে পারি, এই জায়গাগুলো আসলে ফ্লাকচুয়েশন হচ্ছে, তোমরা কি বুঝতেছো? একটা করে খাজ তৈরি হচ্ছে না, বক্রতা তৈরি হচ্ছে না, বক্রতা, বুঝতে পারতেছো কি? জি স্যার। আচ্ছা, ডিস্টরশন হচ্ছে আর কি। আমি বলবো যে এই পয়েন্টগুলোয় ফাংশনটা কোনোভাবে স্মুথ নয়। এটাকে বলা যায় বাংলাও যদি বলি, ফাংশনটা স্মুথ নয়, এরকম করে কম বেশি আছে। আমাকে বলো তো যে এইখান থেকে এই অংশে, এই ফাংশনের এই অংশে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে? না স্যার। আমি যদি ঠিক মতো ড্র করতাম, এইখানে যে উঁচু নিচু সেটা থাকতো না আর কি। তো এখানে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই, মানে এখানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো কোনো ডিস্টরশন বা এরকম কোনো জিগজ্যাগ কোনো প্যাটার্ন নাই, বা কম বেশি নাই। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকলে এরকম কোনো ফ্লাকচুয়েশন তৈরি হয় ফাংশনে। বাট যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু না থাকে, ফাংশনটা স্মুথলি বাড়ে, এরকম করে বাড়তে থাকবে, অথবা স্মুথলি কমতে থাকবে আর কি। এটা কি বুঝা গেছে? তো এই হচ্ছে মেইনলি আমাদের কনসেপ্ট। মেইন কনসেপ্টটাই আসলে এখানে এখানে এরকম যে হারমোনিক ফাংশনের কনসেপ্টটা এখান থেকে বলা যায়। অনেকে তোমাদের অনেকভাবে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে দিবেন, তো আমি এটা একভাবে চিন্তা করি যে মেইনলি হারমোনিক ফাংশনের কনসেপ্টটা কি। তো হারমোনিক ফাংশন, হারমোনিক, আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি। তো এইখানে এই বিষয়ে তোমার নিশ্চিত যে আমাদের ফাংশনটাকে যদি স্মুথ হতে হয়, তাহলে তার 2 নম্বর অন্তরীকোণ তাকে তার কোনো পয়েন্টে সাধারণত বা লং রেঞ্জে তার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে না বা থাকা যাবে না। তার মানে তার 2 নম্বর অন্তরীকোণ কি হতে হবে? 0 হতে হবে। এইটুকু তোমরা বুঝছো? তোমরা কি আছো আমার সাথে? জি স্যার। একটু স্যার কষ্ট আছি। করে, জি জি, একটু কষ্ট করে রেসপন্স করতো। পয়েন্ট হচ্ছে এটাই যে যদি 2 নম্বর অন্তরীকরণ 0 0 পাই আমরা সাধারণত, তখন আমরা বলবো ফাংশনটা স্মুথ হয়। তো হারমোনিক ফাংশনের কনসেপ্টটাই মেইনলি সেম। হারমোনির কনসেপ্টটা জানো, হারমোনিসিটি, বা তোমরা যদি
হারমোনিয়াম তো নাম শুনছো আর কি, জানি না এটা শুনছো কিনা, এখনকার জেনারেশন নাও শুনতে পারে। হারমোনিয়ামে যেই তোমার হারমোনিয়ামের বাংলা হচ্ছে ঐক্যতান। ওইখানে যে সাউন্ড গুলো তৈরি হয়, সাউন্ড গুলো হচ্ছে প্রথম যে সুর, ওটাকে বলা হয় স্বর, সেই স্বরেরই গুণিতক হয়, দ্বিগুণ বা তিনগুণ বা চারগুণ হয়, যার কারণে এটা শ্রুতি মধুর হয়, মানে হারমোনিসিটি মানে ঐক্যতান বজায় থাকে, স্মুথনেস বজায় থাকে। তো হারমোনিক ফাংশন সেটাই, যেই ফাংশনের মধ্যে স্মুথনেস আছে, যেই ফাংশন এরকম প্রত্যেকটা পয়েন্টে বা জায়গায় জায়গায় ম্যাক্সিমাম কিংবা মিনিমাম পয়েন্ট নাই, এরকম স্মুথনেস বাড়লে আস্তে 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 বাড়বে, কমলে আস্তে 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 কমবে আর কি। তো এইটাই হচ্ছে মেইন কথা। আর এই বিষয়টাই আলোচনা করা হচ্ছে আমাদের এইখানে। তো এখন একটা কথা বলছে, এখানে হারমোনিক ফাংশন হওয়ার জন্য একাধিক চলক হতে হয়, একের বেশি হতে হয়। তো বলছে এনি ফাংশন অফ টু ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই ইজ সেড টু বি হারমোনিক অন এ ডোমেইন ডি, মানে কোনটার জায়গার মধ্যে, ইফ থ্রু আউট দ্যাট ডোমেন মানে ওই জায়গার মধ্যে ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ আর কি কন্টিনিউয়াস হয়, স্যাটিসফাই করে ল্যাপ্লাস ইকুয়েশনকে। কোশ্চেন হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনটা কি? ল্যাপ্লাস ইকুয়েশনটা হচ্ছে এটা, আমি একটু বলি। আরে আম্মু কথা বলবে না। এটা মেবি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, এটা ফাংশন। একে যদি আমি 2 নম্বর অন্তরীকরণ করি, যদি 2 নম্বর অন্তরীকরণ করে দেখি এটা জিরো, সে কোনোভাবে জিরো আর কি, তাহলে আমরা বলবো এই ফাংশনটা হচ্ছে হারমোনিক ফাংশন। তোমাদের কি কথাটা মনে থাকবে? জি স্যার। তো যদি কোনো, হ্যাঁ আমি বলবো যদি কোনো ফাংশনের 2 নম্বর অন্তরীকরণ যদি জিরো হয়, অন্তরীকরণ করার পর যে মান জিরো পাই, তাহলে আমরা বলবো ফাংশন। আচ্ছা 1 মিনিট, এটা ওয়াই হবে না আর কি, শুধু শুধু এক্স এর চলক, তাহলে শুধু এক্স থাকবে, এক্স কিউব প্লাস 3y স্কোয়ার। যদি একে 2 বার অন্তরীকরণ করি, দেখি অ্যান্সারটা জিরো, তখন আমরা বলবো এই অরিজিনাল ফাংশনটা হারমোনিক ফাংশন, কারণ 2 বার অন্তরীকরণ জিরো হলে যে আকার তৈরি হয় একে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। মনে থাকবে তোমাদের এটা ল্যাপ্লাস ইকুয়েশনের কথাটা? তো এটা হচ্ছে মেইনলি সিঙ্গেল ভেরিয়েবল, একটা চলকের জন্য ল্যাপ্লাস ইকুয়েশন। যখন চলক একের বেশি হয়, দুইটা চলক হয়, তখন আমাদের ফাংশনটা দেখতে এরকম হয়, এক্স কমা ওয়াই। তো এটার ক্ষেত্রে ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে, ওয়াই এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে, তারপর সেটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য আমরা এটাকে লিখি ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তোমরা কি বুঝতেছো? এটা 2 নম্বর অন্তরীকরণ, এটাও 2 নম্বর অন্তরীকরণ। আমাদের পয়েন্ট হচ্ছে টোটাল 2 নম্বর অন্তরীকরণ জিরো করা। তো টোটাল 2 নম্বর অন্তরীকরণ জিরো যদি দেখি, আমরা তখন বুঝবো সেই ইকুয়েশনের নাম ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন যদি কোনো ফাংশন ফুলফিল করে, স্যাটিসফাই করে, সেই ফাংশনকে হারমোনিক ফাংশন বলা হয়। কেন হারমোনিক বলা হয়? কারণ 2 নম্বর অন্তরীকরণে ফাংশনটা স্মুথ হয়ে যায়, কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু সাধারণত থাকে না। এই পয়েন্টটুকু বুঝতে পারছো? স্যার দুইটা ভেরিয়েবলের জন্য যেই কনসেপ্টটা বললেন এটা আরেকবার একটু বললে ভালো হয়। জি বলছি। আমাদের মেইনলি হারমোনিক ফাংশনের জন্য যে ফাংশন ব্যবহার করা হয়, সেই ফাংশনে একাধিক চলক থাকে, 2টা বা 3টা এরকম। মেবি এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy। তো একে যদি আমি 2 বার অন্তরীকরণ করি, আমাকে আসলে তার ডেল ইউ ডেল এক্স বের করতে হবে, ডেল এস সরি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার বের করতে হবে। আচ্ছা আমি তোমাদের একটু আগে বললাম ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটা কি তোমরা বুঝো 2 নম্বর অন্তরীকরণ বুঝায়? জি স্যার। তো এটা ডেল মানে কি পার্শিয়াল, ডি হলে হচ্ছে নরমাল আর কি। তো ওটা ব্যাখ্যা দিচ্ছি আগে। তো 2 বার যদি অন্তরীকরণ শূন্য হয়, তো আমরা বলবো ফাংশনটা স্মুথ। একটু আগে আলোচনা করছি, যদি 2 নম্বর অন্তরীকরণ শূন্যের থেকে বড় হয় মিনিমাম, শূন্যের থেকে ছোট হলে ম্যাক্সিমাম, আর যদি জিরো হয় ফাংশনটা হয় স্মুথ। হারমোনিক ফাংশন হওয়ার জন্য এই স্মুথ হতেই হবে। কোয়েশ্চেনটা হচ্ছে আমার এই ফাংশনের মধ্যে চলক কয়টা? দুইটা। তাহলে কি আমি কি শুধুমাত্র এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ বের করে বসে থাকবো, নাকি আমাকে ওয়াই এর সাপেক্ষে তার পরিবর্তন দেখতে হবে, যে ওয়াই এর সাপেক্ষেও 2 নম্বর অন্তরীকরণ তার জিরো হয় কিনা, এটাও বের করতে হবে না? এই জন্যই আমরা শুধু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন না করে আমরা করি কি, এক্স এর সাপেক্ষে 2 বার পরিবর্তন মানে সেকেন্ড ডেরিভেটিভ 2 নম্বর অন্তরীকরণ, এবং ওয়াই এর সাপেক্ষেও 2 নম্বর অন্তরীকরণ বের করে যোগ করি, যোগফলটা করি জিরো, মানে দেখাই জিরো। যদি জিরো হয়
বলি এটাই হচ্ছে আমার HF হারমোনিক ফাংশনের কনসেপ্ট। হারমোনিক ফাংশনের কনসেপ্ট এটা মেইনলি আসলে ল্যাপ্লাস ইকুয়েশন LE। কারো কোনো ডাউট আছে, অসুবিধা আছে? না স্যার। আমি একটু ডিপ কনসেপ্ট বললাম আর কি। তো এইটা এই যে এখানে লেখা আছে, আমাদের এখানে শীটের মধ্যে ফাংশনটা বিবেচনা করা হচ্ছে ইউ ফাংশন। তো যদি চলক হইতো তিনটা, ইউ এর চলক এক্স আর ওয়াই না হয় যদি হয়তো এক্স ওয়াই জেড, তাহলে আমরা লিখতাম এভাবে ডেল স্কোয়ার ইউ ডেল জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। এরকম করে অসংখ্য 10টা 20টা 300 400 500 পর্যন্ত চলক হতে পারতো, পারে না আর কিছু না। তো আমাদের যতটুকু আমি বুঝি তোমাদের পরীক্ষায় আমি দিব 2 চলক বিশিষ্ট, সুতরাং 3 চলক নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমাদের যদি পরীক্ষায় আসে এক্সপ্লেইন বা ডিফাইন ল্যাপ্লাস ইকুয়েশন, তোমরা বলবা যে এটা কয় নম্বর অন্তরীকরণ? 2 নম্বর অন্তরীকরণ না? এবং এগুলো কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন একাধিক চলকের সাপেক্ষে অন্তরীকরণ হয় তাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এর জন্য বলা হচ্ছে the second order partial differential equation is called Laplace equation in 2 dimension. 2 dimension কেন? কারণ দুইটা চলক ছিল। যদি হয়তো 3 dimension বলতাম তখন তিনটা চলক হতো। এখানে যেহেতু চলক দুইটা, এই জন্য হচ্ছে 2 dimension। ম্যাথমেটিক্যালি এটা কিভাবে লেখা হয়? তো এখানে একটা অপারেটর থাকে আসলে, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ইন্টু ইউ ইকুয়ালস টু 0। দেখো তো আমি ইউ যদি রাইট সাইডে কমন নেই, গুণ করলে কি ইউ আসলে এখানেই থাকে আর এখানেই থাকে না? আমি জাস্ট কমন নিয়ে রাইট সাইডে লিখছি আর কি। তো কনসেপ্টটা হচ্ছে এই জিনিসটাকে আমাদের বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটাকে বলা হয় ডেল স্কোয়ার। তো এরপরে ইউ ইউজ করা হয়, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান। এটাকে মেইনলি বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। এই কথাটাই উপরে আলোচনা করছে, হোয়াট ইজ ল্যাপ্লাসিয়ান বা ল্যাপ্লাসিয়ান অপারেটর। এটাই বলছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর ইজ কল্ড এ ল্যাপ্লাসিয়ান। তোমাদের কি এটা মনে থাকবে? জি স্যার। 3 চলক জি হলে স্যার। কি হইতো? 3 চলক হলো এরকম হইতো ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, সরি ডেল জেড স্কোয়ার। 4 চলক হলো ডেল স্কোয়ার ডেল এক্স ওয়াই জেড, মনে করো টি, ডেল টি স্কোয়ার। ল্যাপ্লাসিয়ান। তো যদি কোনো ফাংশনের সামনে ল্যাপ্লাসিয়ান আসে তাহলে আমরা বুঝবো সেটা আসলে বোঝায় ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, ইকুয়ালস টু যদি 0 হয় তখন মেইনলি ল্যাপ্লাস ইকুয়েশন, আর ইকুয়ালস টু যদি নন জিরো হয় 1 2 3 4 5 -3 -4 তাকে বলা হয় পয়সন ইকুয়েশন। যারা যারা পরীক্ষায় ভালো করছো মিড টার্মে আর কি, তোমাদের খাতা দেখানো হয়নি, ঈদের পরে দেখাবো, তোমাদের মানে আইডিয়া হয়ে গেছে কত অ্যান্সার করছো আর কি। তাদের আমি জিজ্ঞেস করবো হোয়াট ইজ পয়সন ইকুয়েশন, তখন তোমরা একটু ব্যাখ্যা করবা যে যদি ডেল স্কোয়ার ইউ ইকুয়ালস টু 0 না হয় অন্য কোনো নাম্বার হয় তখন ইকুয়েশনকে বলা হয় পয়সন ইকুয়েশন। পয়সন, আমি নামটা ওখানে ভুল করছি আর কি, পয়সন হয়ে গেছে কিন্তু জানি পয়সনস ইকুয়েশন আর কি, একজন গণিতবিদ আর কি, ম্যাথমেটিশিয়ান দুঃখিত। তো এই হচ্ছে কাহিনী। তো তোমাদের যদি ল্যাপ্লাসিয়ান ক্লিয়ার হয়, ল্যাপ্লাস ইকুয়েশন 2 ডাইমেনশনে যদি ক্লিয়ার হয়, তাহলে হারমোনিক ফাংশনও ক্লিয়ার হওয়ার কথা, ডেফিনেশনটা। বাংলা কথা হচ্ছে যদি কোনো ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করি এবং অন্তরীকরণগুলো যদি যোগফল বের করি, যদি দেখি যোগফলের মান 0, তখন আমরা বলবো ওই ফাংশনটা হচ্ছে হারমোনিক ফাংশন। তো এখানে এত কিছু বলছে কেন? কারণ আমাদের চলক দুইটা বলছে এবং কোথায় অন্তরীকরণ করবে, একটা ডোমেইন বলছে, একটা এরিয়ার মধ্যে অন্তরীকরণ করতে বলছে, এবং এই এরিয়ার মধ্যে 2 নম্বর অন্তরীকরণ এক্স্যাক্টলি 0 হওয়ার কথা বলছে, যোগফল আর কি। আসল কথাটা এটা না, আসল কথাটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট যদি ধরি, ওই পয়েন্টের আশেপাশে কোটি কোটি পয়েন্ট পাওয়া যাবে। 2 ডাইমেনশন যেহেতু, এটা তোমার খাতার পেজের মতো হবে আর কি। তো এই আশেপাশে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের যদি আমি ফাংশনাল ভ্যালু বের করি, সবগুলোর যদি গড় নেই, সেই গড় আর যদি এটা যদি বিয়োগ করি মানে মেইন পয়েন্ট, তো এই যে গড়ের পার্থক্য এক্স নট মেইন পয়েন্ট আর এক্স নট পয়েন্টের আশেপাশের পয়েন্টের গড়, এই গড়ের পার্থক্য মানে অ্যাবসলিউট ভ্যালু যদি 0 এর কাছাকাছি হয় তখন ফাংশনটা মেইনলি হারমোনিক হয়। এটা একদম ভেতরের কথা। আমি যে আলোচনা তোমাদের দেখালাম 2 নম্বর অন্তরীকরণ 0 হিসেবে, সেটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, বাট আমি এটা মাত্র যেটা বললাম সেটা একদম টু দা পয়েন্টে এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ফর্ম বা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এটা আপাতত আমাদের না জানলেও চলবে। এখন আমরা একটু ম্যাথে যাই।